ওকে, তোমাদের ব্রেক শেষে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ব্যাক করছো। ওকে, আচ্ছা, আমি একটু একটা জিনিস কারেকশন করি। এটা একটু মিস্টেক হয়ে গেছিল। সেটা হচ্ছে এই যে আমি কইছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই যে এসি ডোমেইন। হ্যাঁ, এসি ডোমেইনটা ইউজুয়ালি হচ্ছে আমাদের আহ, তোমার যেটা হয় সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এটা আসলে পুরোপুরি ঠিক না, এটা একাডেমিক টাইপের প্রতিষ্ঠান হিসেবে বলা যেতে পারে। এসি হচ্ছে মেইনলি একাডেমিক, অ্যাকাউন্টিংও করে, বাট ওইটা হচ্ছে এসিসি। আর এসি যেটা, শুধু এসি যেটা, এটা হচ্ছে একাডেমিক ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ডট এডুও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে বা একাডেমিক ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করে। তো এসি বলা আছে যেহেতু, শুধু এসিসি না, ওই কারণে আমরা হচ্ছে এখানে একাডেমিক ইনস্টিটিউশন হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানকে দাগাবো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার 2, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো এটা আমাদের বইয়ের বেশ বড় একটা চ্যাপ্টার এবং অনেক 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 ইনফরমেশন দিয়ে ভরা একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো আমাদের পক্ষে তো আসলে সব মনে রাখা সম্ভব না, তো আমি তোমাদেরকে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট ওই জায়গাগুলোই হচ্ছে দেখাবো। ঠিক আছে, কারিম বলছো ডিইউ আর ইউ কে ইউ এগুলোর অ্যাড্রেসে এসি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম। অ্যাকাউন্টিং হচ্ছে এসিসি, আমি একটু করে ফেলছি, গোলায় ফেলছিলাম। ওকে, ঠিক আছে। সো আমরা শুরু করি। ডেটা কমিউনিকেশন অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা পাঠানোর জন্য, ডেটা বা ইনফরমেশন পাঠানোর জন্য আমাদের কি কি লাগে এগুলোর লিস্ট এখানে দেওয়া আছে, খেয়াল করো। আমাদের একটা সোর্স লাগে, সোর্স বলতে আসলে একটা ডিভাইসকে বোঝাচ্ছে, যেমন তোমার মোবাইল ফোন, এটা একটা সোর্স। আর লাগে হচ্ছে একটা ডেস্টিনেশন, মানে তুমি যার সাথে কথা বলবা, হ্যাঁ, তার একটা ডিভাইস থাকতে হবে। দুইজনের দুইটা ডিভাইস, একটা হচ্ছে সোর্স, একটা ডেস্টিনেশন। ঠিক আছে, তো যে পাঠাবে সে হচ্ছে সোর্স, আর যে রিসিভ করবে সে হচ্ছে ডেস্টিনেশন। ঠিক আছে, এই দুজনের মাঝখানে আর কি কার কার থাকার লাগে বা আর কি কি জিনিস থাকা লাগে একটু দেখো, যেগুলো আমরা ইউজুয়ালি অত ভাবি না এই জিনিসগুলো নিয়ে, কিন্তু বাট এগুলো কিন্তু মাঝখানে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ করে দেয়। ঠিক আছে, যেমন আমরা যখন হচ্ছে তোমার আহ, আমাদের সোর্স থেকে কোনো একটা ডেটা পাঠাই, তখন আমাদের সোর্সের যে ডেটাটা থাকে এটা হচ্ছে ডিজিটাল ফর্মে থাকে। ঠিক আছে, বাট আমরা যখন ডেটা তারের ভেতর দিয়ে বা তার ছাড়া যে কোনো ভাবে যখন পাঠাবো, হ্যাঁ, অ্যান্টেনা দিয়ে আমরা যখন ডেটা পাঠাবো, তখন ওইটা হচ্ছে তোমার অ্যানালগ ফর্মে। এই যে অ্যানালগ কিভাবে হয় এটা দেখানো আছে। আর আমাদের ডিভাইসে যখন ডেটা থাকে ওইটা ডিজিটাল ফর্মে থাকে। আর ডিভাইস থেকে যখন ওইটা তারে পাঠানো হয় বা ধরো অ্যান্টেনা দিয়ে পাঠানো হয়, তখন এটা অ্যানালগ ফর্মে পাঠানো হয়। ঠিক আছে, তো এই যে এখানে একটা কনভার্সনের প্রয়োজন হয়, দেখতেই পারতেছো। আমাদের ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্সনের একটা প্রয়োজন এখানে তুমি দেখতে পারতেছো, তাই না? আবার তুমি যদি খেয়াল করো যে উল্টা কাজ কিন্তু করতে হয় ডেস্টিনেশন সাইডে কি করতে হয়, যে এই যে তার বা হচ্ছে তোমার আমাদের এয়ার মিডিয়াম, এইটা দিয়ে যে হচ্ছে তোমার সিগন্যালটা আসতেছে, এইটাকে ডেস্টিনেশন ডিভাইস যখন রিসিভ করবে, হ্যাঁ, তখন তার কিন্তু উল্টা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের দুইটা কমপ্লিটলি বলতে পারো ডিফারেন্ট প্রসেস। ঠিক আছে, দুইটা হচ্ছে আমাদের কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস। ওকে, ঠিক আছে। সো একটা হচ্ছে আমাদের এই যে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্সন, আরেকটা হচ্ছে আমাদের অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন। ঠিক আছে, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন। তো এই দুইটা কাজ হচ্ছে আমাদের এই দুই জায়গায় করতে হয়। ঠিক আছে, ওকে। সো আমাদের এই উৎস, গন্তব্য, প্রেরক, প্রাপক, মাধ্যম, এই হিসাবে কি কি জিনিস ইউজ করতে হয়, কোন কোন ডিভাইস ইউজ করতে হয় তার লিস্ট দেওয়া আছে। দেখো, উৎস হিসাবে কি থাকতে পারে, কিবোর্ড, মাইক্রোফোন, ক্যামেরা, মানে এই যে মোবাইল ফোন, তোমার ডিভাইস যেখান থেকে তুমি ডেটা পাঠাবা,
তারপরে গন্তব্য হিসেবে কি থাকতে পারে, লাউডস্পিকার, কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন। বুঝতে পারছো? মানে তোমার কিবোর্ড থেকে তুমি একটা ডেটা পাঠাচ্ছ, তাহলে এটা কই যাবে? কম্পিউটারে। বা তুমি মোবাইল ফোন দিয়ে কথা বলতেছো, এটা কোথায় যাবে? আরেকজনের মোবাইল ফোনে যাবে। ঠিক আছে? তাহলে উৎস এইগুলো হইতে পারে, গন্তব্য এইগুলো হইতে পারে। ঠিক আছে? এরপর দেখো প্রেরক, অর্থাৎ এই যে হচ্ছে তোমার ডিজিটালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। হ্যাঁ, প্রাপক এ কি করে? অ্যানালগকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের প্রেরকের কাজটা যে করতে পারে, তারা কারা কারা? তারা হচ্ছে যে মডেম, মোবাইল, রাউটার, টেলিভিশন কেন্দ্র। মেইনলি মডেম এই কাজটা করে। ঠিক আছে? মডেম হচ্ছে কি করে? তোমার এই যে সিগন্যাল কনভার্সন করে, ডিজিটাল থেকে অ্যানালগ, অ্যানালগ থেকে ডিজিটাল। এই যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা, এটাকে আমরা বলি হচ্ছে মডুলেশন, আর উল্টাটাকে বলা হয় ডিমডুলেশন। ঠিক আছে? ডিজিটাল থেকে অ্যানালগকে বলা হয় ডিমডুলেশন। ঠিক আছে? এই মডুলেশন ডিমডুলেশনের কাজগুলো হচ্ছে তোমার এই ইসে করা হয়, মডেমের মাধ্যমে করা হয়। ঠিক আছে? মডেম ডিভাইসের মাধ্যমে করা হয়। আর তোমার দেখো, যে মাধ্যম হিসাবে আমরা কি ইউজ করি? মাধ্যম মানে হচ্ছে যার মধ্য দিয়ে ডেটা যায়। এখানে তারও ইউজ হইতে পারে, তারের ভেতর দিয়েও ডেটা যেতে পারে, আবার তার ছাড়াও ডেটা যেতে পারে। যেমন এই যে অ্যান্টেনা দিয়ে যখন ডেটা পাঠানো হয় ওয়েভ আকারে, তরঙ্গ আকারে, তখন এটা কিন্তু তার ছাড়াই বায়ু মাধ্যমের ভেতর দিয়ে চলে যায়। ঠিক আছে? আমি বুঝাতে পারছি? ঠিক আছে, ওকে ওকে। এরপর খেয়াল করো, আমাদের ব্যান্ডউইথ নিয়ে একটু কথা বলতে হবে। ঠিক আছে? ব্যান্ডউইথ নিয়ে এখানে একটু কথা বলতে হবে। ব্যান্ডউইথ জিনিসটা ইম্পর্টেন্ট। ব্যান্ডউইথ বলতে আসলে কি বুঝি? এটা তোমরা অনেকেই শুনছো, যে নেট কানেকশন নিতে গেলে ব্যান্ডউইথ কথাটা তোমরা অনেকেই শুনছো। ব্যান্ডউইথ বেসিক্যালি বোঝায় ডেটা ট্রান্সফার রেট, মানে ডেটা কি হারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে? একক সময় কতটুকু ডেটা ট্রান্সফার হচ্ছে, এটাই ব্যান্ডউইথ। একক সময় কতটুকু ডেটা ট্রান্সফার হচ্ছে, এটি হচ্ছে ব্যান্ডউইথ। বুঝতে পারছো? সো ব্যান্ডউইথ বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, বলো? তুমি যখন নেট কানেকশন নিবা, ব্যান্ডউইথ বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? অবশ্যই বেশি হওয়া ভালো, কারণ বেশি হলে তোমার ডেটা ট্রান্সফার রেটটা বেশি হবে, তাহলে অনেক ফাস্ট কমিউনিকেশন হবে। ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথের কিছু একক থাকে, এগুলো একটু জেনে রাখো। ঠিক আছে? এগুলো একটু জেনে রাখো। ব্যান্ডউইথের একক কি কি হইতে পারে? এই যে বিপিএস, এটা একটা ব্যান্ডউইথের একক, যার ফুল ফর্মটা হচ্ছে বিট পার সেকেন্ড। মানে আমার ডেটা একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইসে যাচ্ছে, তখন পার সেকেন্ডে কতগুলো বিট যাচ্ছে, পার সেকেন্ডে আমার ডিভাইস থেকে কতগুলো বিট আরেকটা ডিভাইসে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই বিট পার সেকেন্ড ইউনিটের অর্থ। ঠিক আছে? ওকে। এরপরে আরো একটা ইউনিট হইতে পারে, সেটা হচ্ছে ক্যাপিটাল বিপিএস। এইটা মানে হচ্ছে তোমার বাইট পার সেকেন্ড। তোমরা বিট আর বাইটের মধ্যে সম্পর্ক তো জানো, তাই না? এই এক বাইট সমান হচ্ছে 8 বিট। আর বিট মানে তো বুঝো, তাই তো? বিট মানে কি? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, মানে 0 বা 1। ওকে। সাজ বলছো কি কেবি না কেবি? হ্যাঁ, কেবিপিএস ও আছে একটা। কেবিপিএস হচ্ছে তোমার, এই যে তুমি যদি এইভাবে কেবিপিএস লেখো, তার মানে হচ্ছে কিলো বিট পার সেকেন্ড। আর তুমি যদি এইভাবে কেবিপিএস লেখো, তার মানে হচ্ছে কিলো বাইট পার সেকেন্ড। কিলো মানে হচ্ছে 1000 দিয়ে গুণ করা। ওকে। তো খেয়াল করো, বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ দেওয়া আছে। এগুলো তোমাদের যে এইচএসসি তে অনেক আসতো, মনে আছে এগুলো? এইচএসসি তে কিন্তু এগুলোর একদম ডিরেক্ট কোশ্চেন আসতো এমসিকিউতে। হ্যাঁ, এই যে ইমেইলের জন্য ব্যান্ডউইথ কত লাগে, স্ট্রিমিং এইচডি মুভির জন্য ব্যান্ডউইথ কত লাগে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতো। ঠিক আছে? এগুলো কয়েকটা একটু মুখস্থ রেখো, যেগুলো দাগাই দিলাম। এরপর দেখো, আমরা ব্যান্ডউইথকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। ঠিক আছে? প্রত্যেকটা রেঞ্জ দেওয়া আছে, খেয়াল করে দেখো। আমাদের ন্যারো ব্যান্ড কোন ডেটা ট্রান্সফার রেটকে বলা হয়? 45 থেকে 300 বিট পার সেকেন্ড। এই রেঞ্জে যেসব ডেটা কমিউনিকেশন হয়, তা সেগুলোকে আমরা বলি ন্যারো ব্যান্ড। এগুলো যে অনেক আদিমকালে ইউজ করা হতো, টেলিগ্রাফ, এগুলো আর এখন চলে না। ভয়েস ব্যান্ড 1200 থেকে 9600 বিপিএস, এইটাকে, এই রেঞ্জটাকে আমরা ব্যান্ডউইথের এই রেঞ্জটাকে আমরা বলি হচ্ছে তোমার ভয়েস ব্যান্ড। এটাও এখন খুব বেশি ইউজ হয় না, এটা যে টেলিফোনে ব্যবহার করা হয়।
আমরা এখন কি ইউজ করি বলো? ওই যে তুমি যখন নেট কানেকশন নিতে যাও, কি লেখা দেখো? নেট কানেকশন নিতে গেলে দেখো ব্রডব্যান্ড ইন্টারনেট, মানে কি? এমন ইন্টারনেট যেখানে ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 1 Mbps এর চেয়ে বেশি, মানে বেশ ফাস্ট। ঠিক আছে। আচ্ছা, করিম বলছো ভাই আমার মোবাইলে যে নেট কিনি সেটাও তো মেগাবাইট। এমবিপিএস, হ্যাঁ এমবিপিএস মানে হচ্ছে মেগা, হ্যাঁ মেগা মানে হচ্ছে 10⁶। এই যে তুমি যেটার কথা বলতেছো ভাই, আমি 1 MB/s ডেটা রেট পাচ্ছি, হ্যাঁ এই যে এটা মানে হচ্ছে মেগাবাইট। আর মেগা মানে তো জানো 10⁶, মানে 10 লক্ষ দিয়ে গুণ করা। হুম। আর এইখানে এই যে তোমার যেটা ব্রডব্যান্ডের ক্ষেত্রে স্পিড বলছে, এটা কিন্তু এমবিপি, এই যে স্মল বি দেখলেই বুঝবা বিট, আর ক্যাপিটাল বি দেখলে বুঝবা বাইট। ক্যাপিটাল বি মানে বাইট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কিছু ডেটা ট্রান্সমিশন মেথড দেখি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ডেটা যায় তখন ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। হ্যাঁ এইগুলো কি ইম্পর্টেন্ট? আমি যা বলতেছি তুমি ওইটুকু একটু মনে রাখবা, ঠিক আছে? সব ইম্পর্টেন্ট না, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো একটু দেখবা। এই যে দেখো আমি কিন্তু সব মার্ক করি না, আমি এখান থেকে জাস্ট 3টা জায়গায় মার্ক করছি। তারপরে আমি এখান থেকে এইগুলো মার্ক করছি কারণ এগুলো আসে দেখে মার্ক করছি, এমনি এমনি মার্ক করি নাই। হ্যাঁ, যেগুলো মার্ক করতেছি ওগুলো একটু দেখো। আর আমি এখানে যা রাখছি সব রাখি নাই, চাইলে ধরো অনেক কিছু রাখা যায়, বাট সব রেখে লাভ নাই, আমাদের সব দেখার দরকার নাই। ঠিক আছে, দেখতেই তো পারতেছো যে তোমার আইসিটি আসলে খুব বেশি জায়গায় আসে না। ঠিক আছে, সো এটার ইম্পর্টেন্স যে কম, এটা তুমিও বুঝো আমিও বুঝি, ইম্পর্টেন্স আইসিটির তুলনামূলক কম। বাট একটা জিনিস একটু মাথায় রেখো, আমাদের অ্যাডমিশনে আসলে 1 মার্ক অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকে ভাবি দূর আইসিটিতে আসে 5 মার্ক। 5 মার্ক কত যে ইম্পর্টেন্ট, তুমি যখন পরীক্ষা দিবা আর রেজাল্ট যখন দেখবা তখন এটা আফসোস করবা অনেকে, বা অনেকে চিন্তা করবা যে 1 মার্ক কত কিছু করতে পারে, তোমার জীবন বদলাই দিতে পারে 1 মার্ক। ঠিক আছে, সো আইসিটিতে 5 মার্ক আছে, কোথাও কোথাও আছে 8 মার্ক, কোথাও আছে ধরো 3 মার্ক। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আইসিটির থেকে কোশ্চেন আসে, বাট খুবই অল্প। কিন্তু অ্যাডমিশনের 1 মার্কও আসলে ফেলে দেওয়ার মতো না। এইচএসসিতে তুমি 80 পাইলে A+ শেষ, আর কোনো তোমার টেনশন নাই। বাট অ্যাডমিশনে কিন্তু তুমি এইটা বলতে পারবা না যে এই যে 30 পাইলাম শেষ, আর কোনো টেনশন নেই, না। এইখানে কোনো শেষ বলে কিছু নাই, কোনো শেষ বলে কিছু নাই। সো অ্যাডমিশনে আসলে 1 মার্ক অনেক ইম্পর্টেন্ট, আধা মার্ক অনেক ইম্পর্টেন্ট, অনেক ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। সো যাদের আসলে মানে ধরো যে তোমার কাছে মনে হইতে পারে যে আমি যেটার জন্য স্বপ্ন দেখতেছি ডিউ, ওইখানে তো আসে না, ঠিক আছে, বাট তোমার কি মনে হয় একটা ব্যাকআপ প্ল্যান রাখা ভালো? সবসময় ব্যাকআপ রাখবা, কারণ কখন কি হয়ে যায় কেউ জানে না। সো সবসময় একটা ব্যাকআপ রাখবা, এবং ওই ব্যাকআপ যেসব ভার্সিটির জন্য তুমি রাখবা ওই জায়গাগুলোতে ম্যাক্সিমাম জায়গায় তুমি আইসিটি আসে। আর আরেকটা জিনিস আমি বলি, এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় মোটিভেশন, যে আইসিটির যেসব জিনিস আমরা ইন্টারে পড়ি এগুলো কিন্তু খুব বেসিক। এগুলো ধরো সংখ্যা পদ্ধতি বাদে যা পড়ানো হয় তোমাকে আইসিটিতে সবই কিন্তু হচ্ছে খুবই বেসিক জিনিস, মানে এগুলো তোমার আজ না হোক কাল শেখা লাগবে নিজের। করিম বলছো সংখ্যা পদ্ধতি কি শেষ? হ্যাঁ, আমরা লেকচার 1-এ সংখ্যা পদ্ধতি শেষ করে আসছি। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। মানে ডেটা আমরা যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাবো, তখন ডেটা গুলো আমরা কিভাবে পাঠাবো, হ্যাঁ তারগুলো আমরা কিভাবে এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসে কানেক্টেড রাখবো। ঠিক আছে, তো ওই জিনিসের উপর ভিত্তি করে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডকে 2টা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে সমান্তরাল, আর একটাকে বলা হচ্ছে সিরিয়াল। সমান্তরাল মানে হচ্ছে আমার যতগুলো ডেটা পাঠানো লাগবে, বুঝো বুঝো বুঝো, আমার সমান্তরালে যেটা করা হয় যতগুলো ডেটা পাঠানো লাগবে সবগুলোকে একসাথে পাঠানো হয়। কিভাবে একসাথে পাঠানো হয়? যে অনেকগুলো তারের মাধ্যমে, এই কারণে এটা অনেক ফাস্ট হয়। আর সিরিয়ালে কি করা হয়, এইখানে হচ্ছে তোমার যতগুলো ডেটা পাঠানো লাগবে, সিরিয়াল হচ্ছে এই যে দেখো একটা একটা করে পাঠায়, এই কারণে এটা একটু স্লো হয়। সিরিয়ালি একটা একটা করে বিট পাঠানো হয়, আর সমান্তরাল হচ্ছে অনেকগুলো তার দিয়ে একবারে বিট পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ওকে, বুঝছো না এটুকু? সমান্তরাল আর সিরিয়ালের মধ্যে পার্থক্য এটুকু বুঝছো না? ঠিক আছে, আচ্ছা।
এরপরে দেখো আমাদের এই যে বিট সিঙ্ক্রোনাইজেশন, এটা আসলে এই যে আমাদের সিরিয়াল ট্রান্সমিশনেরই প্রকারভেদ। সিরিয়াল ট্রান্সমিশন আবার 3 ভাগে ভাগ করা যায়, এটাই এখানে দেখানো হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে যে তোমার সিঙ্ক্রোনাস যেটা, সরি অ্যাসিঙ্ক্রোনাস যেটা, এখানে যেটা করা হয় তোমার ডেটাগুলো যখন সোর্স এন্ডে আসে, মানে ধরো যে সিরিয়ালের উদাহরণ দেই একটা, আমি সিরিয়াল ট্রান্সমিশনের একটা উদাহরণ আমি দেই। হ্যাঁ, সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ হচ্ছে আমরা কিবোর্ডে যখন বাটন চাপি, কিবোর্ডের বাটন যখন চাপি তখন কিবোর্ড থেকে ডেটা যায় হচ্ছে তোমার কম্পিউটারে, মানে মেইনলি সিপিইউতে যায়। তো এই যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা যাচ্ছে বা সিপিইউতে ডেটা যাচ্ছে, এটা একটা সিরিয়াল ট্রান্সমিশন। এখন সিরিয়াল ট্রান্সমিশন মেইনলি দুই ধরনের হয়। সেটা কিরকম, যে তোমার যদি এরকম হয় যে তোমার যদি এরকম হয় যে একটা ডেটা পাঠানোর পরে পরের ডেটাটা কখন পাঠাবা এটার সময় ব্যবধান যদি ঠিক না থাকে, মানে ধরো এখন আমি একটা ডেটা পাঠাইলাম, এরপর আবার ধরো পরে কিছু সময় পর মনে হলো যে আরেকটা ডেটা পাঠাইলাম, মানে ঠিক ঠিকানা নাই যে কখন ডেটা পাঠাবো, এরকম যদি হয় ওটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। অর্থাৎ এইখানে সময় ব্যবধানটা নির্দিষ্ট থাকে না যে একটা ডেটা পাঠানোর পরে কত সময় পর আরেকটা ডেটা পাঠাবো। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড সিঙ্ক্রোনাস সেটা হচ্ছে যে একটা ডেটা পাঠানোর পর নির্দিষ্ট সময় পর আরেকটা ডেটা পাঠানো হয়। ঠিক আছে, নির্দিষ্ট সময় পর আরেকটা ডেটা পাঠানো হয়। যেমন এক কম্পিউটার থেকে যখন আমরা আরেক কম্পিউটারে ডেটা পাঠাই তখন এই কাজটা করা হয় যে নির্দিষ্ট সময় ব্যবধান পর পর ডেটা পাঠানো হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইখান থেকে মনে রাখবো যেটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠানো হয়, মানে একটা ক্যারেক্টার তারপরে আরেকটা ক্যারেক্টার তারপরে আরেকটা ক্যারেক্টার এরকম। আর সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে আমাদের ব্লক বাই ব্লক ডেটা পাঠানো হয়, মানে একসাথে অনেকগুলো ক্যারেক্টার, যারা যে প্রথমে 8টা ক্যারেক্টার এরপরে আরেকটা ক্যারেক্টার এরকম। ঠিক আছে, এই যে দেখানো আছে এখানে চিত্রেও দেখানো আছে, খেয়াল করো এই যে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে যে এক একটা করে ক্যারেক্টার, এই যে এই পুরোটা একটা ক্যারেক্টার, এই পুরোটা একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার কতগুলো বিট দিয়ে গঠিত দেখতেই পারতেছো এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মনে রাখো, আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে দুইটা জিনিস এক্সট্রা লাগে, একটা হচ্ছে স্টার্ট বিট আর একটা হচ্ছে স্টপ বিট। স্টপ বিটের কাজ হচ্ছে যে কোনো একটা বিটের কোনো একটা ক্যারেক্টারের শুরু আর শেষ বোঝানোর জন্য এই দুইটা বিট লাগে। ঠিক আছে, স্টার্ট আর স্টপ, এটা দেখে বোঝা যাচ্ছে না, একটু আলাদা করে লিখে দিই যে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ বিট। এই দুটো জিনিস আমাদের ক্যারেক্টারের শুরুতে আর শেষে বসানো লাগে। ঠিক আছে, আর দেখতেই পারতেছো সিঙ্ক্রোনাসে হচ্ছে এই যে একসাথে অনেকগুলো ক্যারেক্টার ব্লক আকারে পাঠানো, এই যে পুরোটা এই পুরোটা একটা ব্লক, এই ব্লক পাঠানো হয়। আর আইসোক্রোনাস যেটা দেখতেছে এটা ওইভাবে লাগবে না তোমাদের, জাস্ট আইসোক্রোনাস একটু মাথায় রাখে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের একটা হাইব্রিড ফর্ম, এটাকে আমরা বলতেছি আইসোক্রোনাস। হ্যাঁ, এটা একটা সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের হাইব্রিড ফর্ম, এটাকে ইউজ করা হয় রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। ওই যে ধরো যে আমরা লাইভে খেলা দেখতেছি বা টিভি দেখতেছি তখন এই যে আইসোক্রোনাস ট্রান্সমিশন ইউজ করা হয়। ওকে, এখন আমরা ডেটা ট্রান্সমিশন মোড দেখবো। এতক্ষণ দেখছি মেথড, এখন দেখবো মোড। এতক্ষণ দেখছি মেথড, এখন দেখবো মোড। হ্যাঁ, মোডটা কি, যে আমাদের যখন এক ডিভাইস আরেক ডিভাইসের সাথে কথাবার্তা বলে তখন কে কাকে ডেটা পাঠাইতে পারবে, এই জিনিসের উপর ভিত্তি করে আমরা এই যে ডেটা ট্রান্সমিশন মোড ডিফাইন করছি। এটা 3 ভাবে ডিফাইন করা যায়। একটাকে আমরা বলতেছি সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে যে তোমার সোর্স রিসিভারকে ডেটা পাঠাইতে পারবে, বাট রিসিভার উল্টা দিকে কোনো ফিডব্যাক দিতে পারবে না, এটাকে আমরা বলতেছি সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে যে তোমার সোর্স রিসিভারকে ডেটা পাঠাইতে পারবে, রিসিভার সোর্সকে ডেটা পাঠাইতে পারবে, বাট একসাথে না। একসাথে পাঠাইলে এখানে একটা সংঘর্ষ হবে, তো এই কারণে একসাথে পাঠানো যায় না। আমাদের সিমপ্লেক্সের উদাহরণটা কি, সিমপ্লেক্সের উদাহরণটা এখানে চিত্রে দেখানো আছে, তো আমি আরেকটা বলি। এটা হচ্ছে যে তুমি যখন রেডিও শুনো বা টেলিভিশন দেখো তখন তুমি কি কোনো রেসপন্স করতে পারো না, তুমি জাস্ট দেখো বা তুমি জাস্ট শুনো, কোনো রেসপন্স করার কোনো ওখানে উপায় নাই। হাফ ডুপ্লেক্সে আমাদের রেসপন্স করার উপায় আছে, বাট সেইটা একদম যখন আমাদের কাছে ডেটা আসতেছে ওই সময়ই করা যাবে না, ডেটা আসা শেষ হবে তারপরে করতে পারবো। যেমন আমরা যখন ওয়াকি টকি ইউজ করি, তোমরা কি ওয়াকি টকি ইউজ করছো? যাদের হচ্ছে
বাবা বা আত্মীয় স্বজন কেউ পুলিশ অফিসার আছে, তারা দেখবা যে ওই যে পুলিশ অফিসাররা সবসময় হাতে একটা ওয়াকি টকি নিয়ে ঘুরে এবং এখানে সবসময় কিছু না কিছু বাজতেই থাকে, বাজতে মানে যে কেউ না কেউ কথা বলতে থাকে। তো ওয়াকি টকি হচ্ছে এরকম ডিভাইস যে দুইজন যখন একসাথে কথা বলে তখন একজন প্রথমে শুনে, শোনা শেষ হইলে তারপরে সে বলে, দুইজন একসাথে বলতে পারে না, বললে কেউ কারোটা শুনবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে আমাকে সব পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, মানে আমি একই টাইমে বলতে পারবো, একই টাইমে শুনতে পারবো। মোবাইল ফোনে আমরা যেটা করি, মোবাইল ফোনে আমরা কথা শুনতেও পারি, আবার সাথে সাথে আমরা বলতেও পারি, হ্যাঁ, ওয়েট করতে হয় না কিন্তু যে ওর বলা আগে শেষ হবে, আমরা মাঝখানে ইন্টারাপ্ট করতে পারি। ওকে, এরপরে দেখো ডেটা, এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন মোড। এটা একটু ডিফারেন্ট। ডেটা ডিস্ট্রিবিউশনটা কি, দেখো যে আমাদের কোনো একটা জায়গা থেকে যখন আমরা ডেটা পাঠাই তখন অনেকগুলা রিসিভার থাকতে পারে, কিন্তু আমি যদি অনেকগুলা রিসিভারের মধ্য থেকে শুধুমাত্র একজনকে ডেটা পাঠাই তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে ইউনিকাস্ট। এই এসএমএস পাঠানোর সময় আমরা যেটা করি, তুমি চিন্তা করে দেখো, এসএমএস যখন আমরা পাঠাই তখন কি আমরা যাকে এসএমএস পাঠাই সেই শুধুমাত্র পায় না, নাকি সবাই পায়? কোন একটা এলাকায় আমরা যদি কোনো একজন মানুষকে পাঠাই এসএমএস, তাহলে শুধুমাত্র সেই এসএমএসটা পায় না, নাকি সবাই পায় ওই ওই এলাকার? না, সবাই পায় না, একজনই পায়। সেটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট, মানে একজন পাঠাবে একজনই পাবে, 1 to 1। এরপরে আসতেছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে একদম 1 to all, মানে একজন ছেড়ে দিছে বাকি সবাই সেটা পাবে। এটা কই হয়? ওই যে তোমার টিভিতে যখন আমরা কোনো খেলা দেখি বা নিউজ দেখি, তখন টিভিতে তোমার থেকে স্টুডিও থেকে যে ব্রডকাস্টটা করা হচ্ছে বা স্টুডিও থেকে যে ডেটাটা ট্রান্সমিট করা হচ্ছে, এটা কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারে। টিভিতে যখন কোনো একটা অনুষ্ঠান চলে তখন এটা কিন্তু সবাই দেখতে পারে, কোনো বাধা নিষেধ নাই, তাই না? তো এটাকে বলা হয় ব্রডকাস্ট। এরপরে মাল্টিকাস্ট হচ্ছে যে সবাই দেখতে পারে না, নির্দিষ্ট কিছু মানুষ দেখতে পারে। যেমন চিন্তা করো, তোমরা যে আজকে ক্লাসটা করতেছো, এই ক্লাসটা করার অ্যাক্সেস কি সবার আছে? এই ক্লাসটা করার অ্যাক্সেস কিন্তু সবার নাই, শুধুমাত্র তোমাদের আছে, তোমাদের ওই পারমিশনটা দেওয়া আছে, তাই না? সো এইটা কিন্তু মাল্টিকাস্ট, কারণ এই যে আমি এখান থেকে ডেটাটা পাঠাচ্ছি, তোমরা একের অধিক মানুষ কিন্তু এটা অ্যাক্সেস করতে পারতেছো, তো এটাকে বলা হয় মাল্টিকাস্ট। তারপর তোমরা হচ্ছে গ্রুপ চ্যাট করো, এইগুলো মাল্টিকাস্ট, কারণ ওইখানে একের অধিক মানুষ পরস্পরের সাথে কথা বলতে পারে, বাট এখানে দুনিয়ার সবাই অ্যাক্সেস পায় না, কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র অ্যাক্সেস পায়। আচ্ছা, এখন আমরা কিছু মাধ্যম নিয়ে কথা বলবো, ঠিক আছে? মানে যার ভেতর দিয়ে ডেটা যায়। সো মনে রাখবা, মাধ্যম দুই ধরনের হয়। মাধ্যম আমাদের দুই ধরনের, একটা হচ্ছে তার মাধ্যম, তারের ভেতর দিয়ে ডেটা যায়, আর একটা হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম, তার ছাড়া ডেটা যায়, তার ছাড়া তরঙ্গ আকারে ডেটা যায়। তো আমরা প্রথমে তার মাধ্যম নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা প্রথমে তার মাধ্যম অর্থাৎ তারের ভিতর দিয়ে যে ডেটা যায়, হ্যাঁ, তার নিয়ে কথা বলবো। সো আমাদের দুনিয়ার ম্যাক্সিমাম কানেকশনই কিন্তু এই তারের মাধ্যমে, তোমরা জানো তারের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কানেকশন হয়। ইভেন তোমরা তোমাদের বাসায় যে ইন্টারনেট কানেকশনটা আনছো, ঠিক আছে, এই ইন্টারনেট কানেকশনটা কিন্তু আলটিমেটলি কিভাবে আসছে? এটা কিন্তু আসছে হচ্ছে তোমার তারের মাধ্যমে, তাই না? ওই যে রাউটারে তোমরা হচ্ছে যে তারটা এনে লাগাইছো, তার মাধ্যমেই কিন্তু তোমার বাসায় একটা ইন্টারনেট কানেকশন, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন রাউটার থেকে তুমি ডিস্ট্রিবিউট করতে পারতেছো। কিন্তু এই রাউটারের যে কানেকশনটা আসছে এটা কিন্তু তারের মাধ্যমে আসছে, তাই না? জুমার আগে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, জুমা তো দেরি আছে, নামাজ তো দেরি আছে। তোমার এত আগে কি? ওকে, ইউটিউবে ছাড়া ভিডিওগুলো কি ব্রডকাস্টের মধ্যে পড়ে? সব না, ইউটিউবে সব ভিডিও তো পাবলিক থাকে না, যেগুলো পাবলিক ভিডিও ওগুলো হচ্ছে ব্রডকাস্টের মধ্যে পড়বে। বাট কিছু ভিডিও আছে দেখবা প্রাইভেট ভিডিও, ওগুলো দেখা যায় না, সো ওগুলো অবশ্যই আমাদের ব্রডকাস্টের মধ্যে পড়বে না, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তো আমরা এখানে তারের যেই এক্সাম্পলটা শুরুতে দেখবো সেটা হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, টুইস্টেড পেয়ার কেবল। ও আচ্ছা, স্বামীর আগে যাও, আগে বলতে কত আগে যাও? মানে নামাজ আজান তো দেয় 12টা 15-তে, তাই না? তুমি তো তার আগে যাবা না, নাকি তুমি যে আজান দিবা? আচ্ছা, সমস্যা নেই, তার আগে শেষ হয়ে যাবে। আমাদের এখন কয়টা বাজে? 10টা 53। তো আমাদের আর বেশি নাই, বুঝতে পারছো? মানে এই চ্যাপ্টারের অর্ধেকের মতো আমরা পড়ে ফেলছি। ওকে, তো টুইস্টেড পেয়ার কেবল দেখতে এরকম হয়, যে দেখো এই যে এইটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখানে খেয়াল করতেছো যে তোমার জোড়ায় জোড়ায় কিছু তার পেঁচানো আছে, এই খেয়াল করো,
এই যে তোমার এইখানে একটা জোড়া পেঁচানো আছে একটা আরেকটার সাথে, এইখানে একটা জোড়া একটা আরেকটার সাথে পেঁচানো আছে, তারপর এইখানে দেখতে পারতেছো কিছু জোড়ায় জোড়ায় তার পেঁচানো আছে, ঠিক আছে। তো এইটাকেই বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এইখানে তোমার মোট 4 জোড়া তার থাকে যারা জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে, এই যে এইভাবে একটা একটার সাথে পেঁচানো থাকে। এইভাবে এই যে একটা একটার সাথে তার তার পেঁচানো থাকে, ঠিক আছে। সো এই তারের কিছু কালার কম্বিনেশন থাকে, এগুলো জানা দরকার নেই তোমার। আচ্ছা, ব্যান্ডউইথটা কেমন হয়? এই যে 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত আমরা ব্যান্ডউইথ পাই এই তারে। হ্যাঁ, এই তার দিয়ে কিন্তু অনেকের বাসায় দেখবে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, খেয়াল করছো? ওই যে সাদা কালারের একটা কোটিং থাকে, খেয়াল করো তোমার বাসায় ইন্টারনেট কানেকশন হয় এই তার দিয়ে দেওয়া, নাহলে হচ্ছে মানে মেইনলি টুইস্টেড পেয়ার কেবল দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, হয় হচ্ছে তোমার এই যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল দিয়ে দেওয়া বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যে কোনো একটা। হ্যাঁ নিয়াজ, হ্যাঁ কমপ্লিট হবে, কমপ্লিট হবে। নিয়াজ আমাকে যে কোশ্চেনটা করছো যে এই ক্লাস করলে রাজশাহী বা জাবিতে আসা আইসিটি পার্ট কমপ্লিট হবে কিনা, হ্যাঁ হবে। তুমি কোশ্চেন খুলে দেখো যে ওখানে কি আসে, পড়ানোর মধ্যে থেকেই পাবা। ওকে, আর এইখানে আমাদের এই টুইস্টেড পেয়ার কেবলে যেই ডেটা পাঠানো হয় সেটা খুব বেশি দূরে পাঠানো যায় না, 100 মিটারের বেশি দূরত্বে পাঠানো যায় না, ঠিক আছে। সো বলতে পারো যে লোকাল এরিয়ার মধ্যে আমরা হচ্ছে এই তার দিয়ে কানেকশন দিতে পারি, সেইটাই কিন্তু করা হয়। তোমার বাসায় যে তার দিয়ে কানেকশন দেওয়া হয় সেটা আসে কোথা থেকে? আইএসপি থেকে। আইএসপি কতই বা দূরে থাকবে? তোমার বাসার থেকে খুব বেশি দূরে কিন্তু আইএসপি থাকে না, তাই না? আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যার থেকে তুমি নেট কানেকশন নাও। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের, এটা একটু জেনে রাখো। একটা হচ্ছে ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তোমার বাসায় এই দুইটার যে কোনো একটা তার দিয়ে হচ্ছে কানেকশন দেওয়া হয়েছে, আনশিল্ডেড অথবা শিল্ডেড। শিল্ডেড এর মধ্যে যেটা করা হয় সেটা হচ্ছে উপরে একটা কোটিং দেওয়া হয়, উপরে একটা প্লাস্টিকের কোটিং দেওয়া হয় এক্সট্রা। ওকে, এরপরে আসো কোএক্সিয়াল কেবল। এটাকে আমরা যে ডিশের তারও বলি অনেকে, কোএক্সিয়াল কেবলকে আমরা অনেকে ডিশের তারও বলি। হ্যাঁ, ডিশের তার। তো এইখানে কি কি থাকে এগুলো দেওয়া আছে, তো খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো জানা। চিত্রটা একটু দেখো তাহলে বুঝবা। যে একটা মেইন কপার তার থাকে, এর ভেতর দিয়ে আমাদের বৈদ্যুতিক সংকেতটা যায়, এই কপার তারের ভেতর দিয়ে আমাদের বৈদ্যুতিক সংকেতটা পাস করে। হ্যাঁ, আর তার বাইরে কিছু তোমার কিছু থাকে, লেয়ার থাকে, যেমন হচ্ছে তোমার একটা অপরিবাহী পদার্থের লেয়ার থাকে, একটা কপারের তার জালি থাকে, এবং আরেক বাইরে আবার একটা অপরিবাহী পদার্থের লেয়ার থাকে, ঠিক আছে। সেই এই আর কি বিষয়। আচ্ছা, কোএক্সিয়াল কেবল আবার দুই প্রকার, একটাকে আমরা বলি থিন নেট, আরেকটাকে বলা হয় থিক নেট। থিন নেটটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় 10 বেস 2 কেবল, আর থিক নেটটার একটা নাম আছে, এটাকে বলা হয় 10 বেস 5 কেবল, ঠিক আছে। থিন নেটটা হচ্ছে তোমার একটু চিকন, এটার রেঞ্জও কম, আর থিক নেটটা একটু মোটা, এটার রেঞ্জও বেশি, মানে অনেক দূরে ডাটা পাঠাইতে পারে, ঠিক আছে। এরপরে আছে অপটিক্যাল ফাইবার কেবল। এটার স্পিড অনেক বেশি হয়, এটার স্পিড অনেক বেশি হয়, অনেক অনেক বেশি। অপটিক্যাল ফাইবার কেবলের স্পিড অনেক বেশি হয়, তোমার জিবিপিএস পর্যন্ত চলে যায়, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার কেবলে তোমার যে ব্যান্ডউইথ, অপটিক্যাল ফাইবার কেবলের যে ব্যান্ডউইথ, এইটা হচ্ছে তোমার জিবিপিএস পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি। এবং আমাদের এটা দেখা যায় কয়েকশো জিবিপিএস পর্যন্ত চলে যায়, ঠিক আছে, কয়েকশো জিবিপিএস পর্যন্ত ইউজুয়ালি চলে যায় আমাদের। ওকে, আর আমাদের এইখানে অপটিক্যাল ফাইবার কেবলে যেই সংকেতটা পাঠানো হয় সেই সংকেতটা কিন্তু বৈদ্যুতিক সংকেত না। এই যে এইখানে বৈদ্যুতিক সংকেত পাঠানো হয় কোএক্সিয়াল কেবলে, তারপরে তোমার এই টুইস্টেড পেয়ার কেবলে বৈদ্যুতিক সংকেত পাঠানো হয়, বাট অপটিক্যাল ফাইবার কেবলে আলোক সংকেত পাঠানো হয়, আলোক সংকেত। এবং এই আলোক সংকেতের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা জেনে রাখো, এটা অনেক সময় পরীক্ষায় আসে। 1300 থেকে 1500 ন্যানোমিটার রেঞ্জের আলো পাঠানো হয়। আচ্ছা, এই যে ফাইবার অপটিক কেবল বানানো হয়, এখানে কয়েকটা জিনিস থাকে, এই যে কোর থাকে, ক্ল্যাডিং থাকে, জ্যাকেট থাকে। কোর হচ্ছে তোমার কাচের তৈরি হয়, হ্যাঁ, আর ক্ল্যাডিংও কাচ মিশ্রিত কোনো একটা পদার্থ থাকে, আর জ্যাকেটটা হচ্ছে অপরিবাহী পদার্থের তৈরি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমরা তারবিহীন মাধ্যম নিয়ে কথা বলবো। তারবিহীন মাধ্যম তিন ধরনের ইউজুয়ালি হয়, যেটা আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করি। একটা হচ্ছে বেতার রেডিও, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড। আমরা শুরুতে পড়বো রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হচ্ছে তোমার এই যে এই রেঞ্জের হয়, এর ফ্রিকোয়েন্সি। এগুলো মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? এগুলো মুখস্থ করার দরকার নেই, এটা মার্ক করার দরকার, আমি মার্ক করতেছি না, এটা মুখস্থ করো না, এর দরকার নাই। সো ফ্রিকোয়েন্সিটা এই রেঞ্জ। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হয় 30 সেন্টিমিটার থেকে 30 কিলোমিটার। এটা ওই যে মোবাইল ফোনের ইউজ করা হয়, মোবাইল ফোনের কমিউনিকেশনের সময় রেডিও ওয়েভ ইউজ করা হয়। মানে তুমি যে মোবাইল ফোন দিয়ে কথা বলতেছো, তোমার মোবাইল ফোনের সাথে তো একটা তার কানেক্টেড নাই, তাই না? এমন তো না যে তোমার মোবাইল ফোনের সাথে একটা তার হচ্ছে অ্যান্টেনা পর্যন্ত কানেক্টেড, এরকম তো না। তো তুমি যে মোবাইল ফোন থেকে ডেটা পাঠাচ্ছ, এটা কিভাবে যাচ্ছে? এটা হচ্ছে যে বাতাস দিয়ে যাচ্ছে। কিভাবে? তরঙ্গ আকারে। ওই তরঙ্গটাই হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। এরপরে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ আসলে আমাদের মেইনলি ওয়াইফাই, তারপরে ওয়াই ম্যাক্স, এই জায়গাগুলোতে ইউজ হয়। ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, এগুলো সামনে পড়বো। এই জায়গাগুলোতে মাইক্রোওয়েভ ইউজ হয়, ঠিক আছে? এক একটার দেখতে পারতেছি যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ এক এক রকম, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমাদের এই যে ওয়েভের ক্যাটাগরি করা হয়েছে। ওকে, মাইক্রোওয়েভটা আমরা দেখা যায় যে বেশ ভালো দূরত্ব পর্যন্ত আমরা ইউজ করি, কভার অনেক বড় দূরত্ব কভার করতে পারে মাইক্রোওয়েভ, ঠিক আছে? আর ইনফ্রারেড, এইটা অনেক ছোট দূরত্বের কমিউনিকেশন করে, এবং ইনফ্রারেড ইউজ করা হয় মেইনলি দেখবা রিমোট গুলাতে, টিভি রিমোট, এসি রিমোট, এগুলোতে ইনফ্রারেড তোমার ওয়েভ ইউজ করা হয় স্বল্প দূরত্বে কমিউনিকেশন করার জন্য। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়্যারলেস টেকনোলজি নিয়ে কথা বলবো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কিছু ওয়্যারলেস টেকনোলজি দেখো, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই তিনটাই অনেক 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 ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার করছো। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথ যেটা আছে সেটা হচ্ছে যে স্বল্প দূরত্বে ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য। স্বল্প দূরত্বে মানে ধরো তুমি তোমার মোবাইল ফোন থেকে আরেকজনের মোবাইল ফোনে একটা ছবি পাঠাবা, এটা তুমি চাইলে ব্লুটুথের মাধ্যমে পাঠাইতে পারো। এটা তুমি চাইলে ব্লুটুথের মাধ্যমে পাঠাইতে পারো, ঠিক আছে? ব্লুটুথের মাধ্যমে পাঠাইতে পারো। তো স্বল্প দূরত্বের কমিউনিকেশন, এটা কত রেঞ্জ? 3 থেকে 10 মিটার। হ্যাঁ, এটা আইটিপি স্ট্যান্ডার্ডটা একটু মনে রেখে, এটা পরীক্ষা আসে। এই চার্টে যা যা দেখানো আছে সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবং এইটার যে নেটওয়ার্কের টাইপ, এটাকে আমরা বলি ডাব্লিউপিএন, মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ডাব্লিউপিএন এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল বলতেছে কারণ অনেক কাছাকাছি তুমি হচ্ছে, অনেক কাছাকাছি থেকে তারপরে তুমি হচ্ছে ব্লুটুথ দিয়ে কমিউনিকেশন করতে পারবা। মানে ব্লুটুথ টেকনোলজি ব্যবহার করে একজনের সাথে আরেকজন কথা বলতে পারবা, বা কথা বলতে পারবা তা না, মানে কমিউনিকেশন, ডেটা পাঠাইতে পারবা। ওই যে আমরা ইউজুয়ালি ফাইল ট্রান্সফার করি। ওয়াইফাই, ওয়াইফাই হচ্ছে তোমার ব্লুটুথের চেয়ে একটু বড় দূরত্বে এখানে কমিউনিকেশন করা যায়। এই যে 50 থেকে 100, তুমি তোমার বাসায় যে হচ্ছে রাউটারটা লাগাইছো, এটা কিন্তু একটা ওয়াইফাই টেকনোলজি মাধ্যমে হচ্ছে তোমার বাসায় ইন্টারনেট সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? সো ওয়াইফাই হচ্ছে তোমার 50 থেকে 100 মিটার পর্যন্ত ইন্টারনেটের বা যে কোনো কমিউনিকেশনের সাপ্লাই দিতে পারে। এবং এটাকে আমরা যেই টাইপের মধ্যে ফেলাইছি সেটা হচ্ছে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? সো তুমি তোমার বাসায় রাউটার দিয়ে যে নেটওয়ার্কটা তৈরি করছো, এটা হচ্ছে ওয়াইফাই। এরপরে আছে ওয়াইম্যাক্স। হ্যাঁ, ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাইয়ের চেয়ে বেশ বড়। কত সেটা? এই যে 50 কিলোমিটার পর্যন্ত। মানে তুমি যদি চাও যে তোমার ক্যাম্পাস বা তোমার হাউজিং এর যত মানুষ আছে সবাইকে তুমি ইন্টারনেট সেবা দিবা একটা সিস্টেম দিয়ে, একটা সিঙ্গেল সিস্টেম দিয়ে, তাহলে তুমি ওয়াইম্যাক্স লাগাবা। ওয়াইম্যাক্স এর হচ্ছে একটা টাওয়ার থাকে, টাওয়ার থেকে কানেকশন দেওয়া হয়। একটা টাওয়ার থেকে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। সো এটা যে অনেক বড় দূরত্ব কভার করতে পারে। এটাকে যেই টাইপে ফেলানো হয়েছে সেটা হচ্ছে WMAN, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, আমরা এখন কিছু মোবাইল ফোনের প্রজন্ম দেখবো, এগুলো জাস্ট এক নজরে দেখা, ঠিক আছে? সব ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের মাঝে মাঝে আসে আর কি। প্রথম প্রজন্ম আছে, প্রথম প্রজন্মে আমাদের আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না, তারপরে হচ্ছে আমাদের এখানে রেডিও সিগন্যাল ব্যবহার করা হতো, ঠিক আছে? মানে অনেক দুর্বল ছিল। এরপরে দ্বিতীয় প্রজন্মে দেখো প্রথম ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল। আগে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করে, তো এখন ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল, পরে সিগন্যালটা আর একটু হইলো, শক্তিশালী হইলো। এরপরে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হলো, মানে যে ইন্টারন্যাশনাল কল করার সুবিধা, ঠিক আছে? এরপরে MMS, SMS, ইন্টারনেট সেবা, এগুলো চালু হইলো দ্বিতীয় প্রজন্মে বা 2G তে।
এরপরে 3G আসলো। 3G-তে হচ্ছে তোমার সবচেয়ে মানে প্রত্যেকটা জেনারেশনেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেই আপডেটটা আসে সেটা হচ্ছে স্পিড বাড়ে, ডেটা ট্রান্সফারের স্পিড বাড়ে বা ব্যান্ডউইথ বাড়ে, ঠিক আছে। এর পাশাপাশি যে এখানে আরো কিছু সুবিধা আছে, এই যে মোবাইল ব্যাংকিং করা যায়, ই কমার্স, ইন্টারনেট সার্ভিস অ্যাক্সেস করা যায় 3G দিয়ে, তারপরে ভিডিও কল করা যায়, ফোমা ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, মানে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া তুমি এখান থেকে করতে পারবা। 3G দিয়ে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া মানে অডিও ভিডিও বিভিন্ন জিনিস ডাউনলোড করতে পারবা, আপলোড করতে পারবা, এই আর কি। তারপরে 4G তে স্পিডটা অনেক বেড়ে গেছে আমাদের ইসের চেয়ে, 3G-র চেয়ে, ঠিক আছে। 5G-তেও এটা অনেক বেড়ে গেছে। এই জিনিসগুলোই আর কি দেখার মতো। আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে এখানে ছোট করে পড়বো। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে তোমার ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এই যে 5 প্রকার হয়, এগুলো অলরেডি যে ওয়্যারলেস নেটওয়ার্ক পড়ার সময় দেখে আসছি। এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে খুব অল্প দূরত্বে যখন তুমি ডেটা আদান প্রদান করো। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে তার চেয়ে একটু বেশি। এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা, এটা সাধারণত 1 থেকে 10 মিটার হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 1 থেকে 100 মিটার হয়, ঠিক আছে। আর এই ক্যাম্পাস আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অলমোস্ট কাছাকাছি। ক্যাম্পাস হচ্ছে তোমার 1 থেকে 10 কিলোমিটার হয়, আর আমাদের মেট্রোপলিটনটা 1 থেকে 100 কিলোমিটারের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে পুরো দুনিয়া, এটা পুরো ওয়ার্ল্ড, তোমার পুরো বিশ্ব জুড়ে যে ইন্টারনেট কানেকশন, এটাকে আমরা বলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আর উপরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের এই ইন্টারনেট কানেকশন যে তৈরি হয়, ঠিক আছে, সেখানে কানেকশনগুলো কিভাবে তৈরি হয় তার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, ক্লায়েন্ট সার্ভার এইটাই বেশি ইউজ করা হয়। আমাদের একটা ক্লায়েন্ট থাকবে, একটা সার্ভার থাকবে, সার্ভার থেকে আমরা ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন আমাদের কম্পিউটারে নিয়ে আসতে পারবো, মানে ক্লায়েন্টে নিয়ে আসতে পারবো। তো এই মডেলটাই বেশি ইউজ করা হয়। এছাড়া পিয়ার টু পিয়ার বা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্কও ইউজ করা হয়। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে যে ধরো তুমি একটা মোবাইলের হটস্পট দিয়ে কানেক্টেড হয়েছো, তাহলে যে পিয়ার টু পিয়ার কানেকশন, তুমি বা একটা ব্লুটুথ দিয়ে তুমি একটা মোবাইলের সাথে কানেক্টেড হয়েছো, সেই যে পিয়ার টু পিয়ার মানে একজন আরেকজনের সাথে সরাসরি কানেক্টেড। আর হাইব্রিড মানে হচ্ছে একাধিক কানেকশন মিশ্রণ থাকবে এখানে। এখান থেকে এমসিকিউ আসবে কিভাবে, এখান থেকে এমসিকিউ ওইভাবে আসবে না, এই কারণে তাড়াতাড়ি যাচ্ছি, দেখতেই পারতেছো এখান থেকে ওইভাবে এমসিকিউ আসার মতো নাই কিছু। ওকে, সো প্যান ম্যান ল্যান এগুলো বলা শেষ, এগুলো এখানে আরেকটু বিস্তারিত দেওয়া আছে, সো একটু দেখে নিও। আচ্ছা, এরপর নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস কিছু কিছু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। মডেম তো আমরা অলরেডি বলছি, মডেমের কাজ কি? মডুলেশন ডিমডুলেশন, অর্থাৎ তোমার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা এবং ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, এটাকেই আমরা বলি মডুলেশন ডিমডুলেশন, ঠিক আছে। এই দুইটা কাজই একসাথে করে হচ্ছে মডেম। হ্যাঁ, মডেম মডেম এই দুইটা সিগন্যাল রূপান্তরের কাজ করে, ঠিক আছে, সিগন্যাল রূপান্তরের কাজ করে। এরপরে আছে এনআইসি, ফুল ফর্মটা একটু জানবো, এটা ইম্পর্টেন্ট। এনআইসির ফুল ফর্মটা হচ্ছে তোমার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই কার্ডের মাধ্যমেই আমরা ইন্টারনেট কানেকশন দিতে পারি। হ্যাঁ, আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে পারি। এই যে কম্পিউটারে আমরা যখন তার লাগাই, ইন্টারনেটের কেবল যখন আমরা লাগাই, তখন আমরা এই যে এনআইসি কার্ডের যে পোর্ট থাকে ওইখানে আমাদের ইন্টারনেট কেবলটা লাগাই। তো এই কার্ডের মাধ্যমেই আমরা আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে পারি, ঠিক আছে, তারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারি। এরপরে আছে হাব। হাব হচ্ছে তোমার স্টার টপোলজি বানানোর কাজে ইউজ হয়। তোমরা এটা পড়ছো যে অনেকগুলো কম্পিউটারকে যখন আমরা কানেক্ট করতে চাই, তখন আমাদের একটা মাঝখানে কেন্দ্রীয় ডিভাইস লাগে। ওই কেন্দ্রীয় ডিভাইসটাকেই আমরা বলি হচ্ছে হাব। এই হাব কি করে? এই হাব হচ্ছে আমাদের ডেটার আদান প্রদান করার যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে যে সমন্বয়ের কাজটা, সেটা সে করে দেয়, ঠিক আছে, সেটা আমাদেরকে সে করে দেয়। যেমন ধরো এই 1 নম্বর ডিভাইস 2 নম্বর ডিভাইসকে ডেটা পাঠাবে, তখন সে কি করে? প্রথমে হাবকে পাঠায়, এরপরে হাব বাকি সবাইকে পাঠায় দেয়। হাব কিন্তু চালাক না, হাব কিন্তু বলদ। সে কি করে? সে যখন কোনো ডেটা পায় সেটা সে সবাইকে ফরওয়ার্ড করে, মানে ব্রডকাস্ট করে। বুঝতে পারছো? হাব কিন্তু অত চালাক না, বুঝতে পারছো? তাহলে হাবের সাথে যত ডিভাইস কানেক্টেড থাকবে সবাইকে সে কোনো একটা ডেটা কি করবে? ফরওয়ার্ড করে দিবে বা ব্রডকাস্ট করে দিবে। সুইচ একটু চালাক। হাব আর সুইচের মধ্যে পার্থক্য এটাই যে হাব যেটা করে সেটা হচ্ছে যে হাব সবাইকে ডেটা পাঠায়। কোনো একটা ডেটা যখন সে পায়, সেটা সে তার সাথে যারা যারা কানেক্টেড সবাইকে পাঠায় দেয়। কিন্তু সুইচ একটু ভিন্ন। সুইচ কি করে? সুইচ হচ্ছে, ধরো যে 1 নম্বর ডিভাইস 2 নম্বর ডিভাইসকে ডেটা পাঠাবে, তাহলে সুইচ কি করবে জানো? সুইচ হচ্ছে শুধুমাত্র 2 নম্বর ডিভাইসটাকেই ডেটা পাঠাবে, বাকিদেরকে পাঠাবে না। অর্থাৎ সুইচ কি করতে পারে? সুইচ হচ্ছে তোমার
সুইচ হচ্ছে বুদ্ধিমানের মতো তোমার প্রাইভেসি রক্ষা করে ওয়ান টু ওয়ান কানেকশন তৈরি করে দিতে পারে, ওয়ান টু ওয়ান কানেকশন তৈরি করে দিতে পারে। হ্যাঁ, এই কারণে সুইচকে বলা হয় কিন্তু ইন্টেলিজেন্ট টার্মিনাল। হ্যাঁ, ওকে। আর সুইচের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এগুলো জেনে রাখো, এগুলো কিন্তু এটাও একটু বলে নেই, এটা পরীক্ষা আসে, তোমাদেরও আসছিল, এইচএসসি 25-এ আসছিল এটা। এই যে হাবকে ল্যান্ড ডিভাইস বলা হয়, সুইচকেও ল্যান্ড ডিভাইস বলা হয়, কারণ আমরা সুইচ বা হাব দিয়ে একটা ল্যান তৈরি করতে পারি, লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারি। এই দেখো সুইচের সাথে যে 4টা ডিভাইস কানেক্টেড আছে, এই পুরাটা একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো মনে রাখবে, একটা ল্যান তৈরি করার জন্য একটা সুইচ লাগে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য একটা সুইচ লাগে, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে তোমার ব্রিজ। ব্রিজ হচ্ছে তোমার যেটা করে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করে, একাধিক লোকাল এরিয়া, এইটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা ধরো আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই দুইটার মাঝখানে থাকবে ব্রিজ। সো ব্রিজ হচ্ছে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করে, বুঝছো কথা? ওকে। এরপরে রাউটার অনেক ইম্পর্টেন্ট। রাউটার হচ্ছে কি করতে পারে, এই দেখো এক বা একাধিক লোকাল মেট্রোপলিটন ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে, ঠিক আছে। ধরো তোমার এই পাশে আছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই পাশে আছে ধরো একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে তোমার হাউজিং এর একটা কানেকশন আর তোমার বাসার একটা কানেকশন, এই দুটাকে তুমি যদি জোড়া দিতে চাও তাহলে মাঝখানে রাখবে রাউটারকে। আচ্ছা, এরপরে গেটওয়ে যেটা করে যে তোমার যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারগুলোকে তুমি যদি সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত করতে চাও, তোমার বাসায় যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলোকে তুমি যদি সরাসরি ইন্টারনেটের সাথে, মানে বাকি দুনিয়ার সাথে যদি সরাসরি যুক্ত করতে চাও, তাহলে তোমার লাগবে হচ্ছে একটা গেটওয়ে। আমার কথা বুঝতে পারছো? তুমি বলবে ভাই আমরা তো রাউটার দিয়ে হচ্ছে এই কাজটা করি, আপনি গেটওয়ে কেন বলতেছেন? তুমি রাউটার দিয়ে করতে পারো, কারণ তোমার যে আইএসপি আছে ও গেটওয়ে ইউজ করে, বাট তুমি যদি আইএসপি ছাড়াই ইন্টারনেট অ্যাক্সেস করতে চাও, তখন তোমার নিজের একটা গেটওয়ে থাকতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে ও কি করতে পারে, এই গেটওয়ে কি করতে পারে, ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। যেমন এই যে তোমার এক পাশে আছে ইন্টারনেট বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আরেক পাশে আছে তোমার বাসার এই কম্পিউটারগুলো, এগুলোকে কানেক্ট করতে গেলে কি লাগবে, গেটওয়ে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে লাস্ট টপিক, আমরা একটু এখন আসতে যাব, ঠিক আছে। সো দেখতেই পাইলা এই চ্যাপ্টারে আসলে মানে বর্ণনামূলক কথা দিয়ে একদম ভরা। সো মেইন কিছু আইডিয়া ক্লিয়ার রাখবা, আর কিছু বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে। যেমন এই যে আমাদের এই ডিভাইসগুলো কোন কাজে লাগে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। যেমন আমাদের গেটওয়ে, এটা কোন কাজে লাগে বলো, এই যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে। রাউটার কোন কাজে লাগে, রাউটারও অনেকটা গেটওয়ের মতো, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। তারপর সুইচ কোন কাজে লাগে, সুইচ হচ্ছে তোমার ল্যান তৈরি বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির কাজে লাগে। এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আমরা কইছিলাম নেটওয়ার্ক টপোলজি। আছে নেটওয়ার্ক টপোলজি সবগুলো এখানে একসাথে দেখানো আছে, আমি একটু একটা করে বলি, বৈশিষ্ট্য বলি। তো প্রথম যেটা আছে ভাইয়া, সেটা হচ্ছে বাস টপোলজি। হ্যাঁ, বাস টপোলজি যেটা আছে সেটা দেখতে হয় এরকম, এই যে এটা হচ্ছে বাস টপোলজি। এখানে কম্পিউটার বা ডিভাইস যেগুলো থাকে সেগুলো একটার সাথে কিভাবে কানেক্টেড থাকে দেখো, যে আমাদের যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার একটা সিঙ্গেল তারের মাধ্যমে সবাই সবার সাথে যুক্ত থাকে। এই সিঙ্গেল তারটাকে আমরা বলি হচ্ছে ব্যাকবোন কেবল। এটা মেইনলি একটা ইথারনেট কেবল, এটা একটা ব্যাকবোন কেবল হিসেবে কাজ করে, মানে ওর ভেতর দিয়ে সব সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটাকে আমরা বলি ব্যাকবোন কেবল বা ব্যাকবোন ওয়্যার, ঠিক আছে। বাস টপোলজির সুবিধা অসুবিধা একটু ছোট করে জেনে রাখো। বাস টপোলজিতে তুমি সহজেই কোন একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে সরাই ফেলতে পারবা। মাহমুদুল বলছো গেটওয়ে কিনে নিলে তো ওয়াইফাই বিল দেওয়া লাগবে না। না, এতটা সহজ না, গেটওয়ে শুধু কিনলেও হবে না, তোমার আরো অনেক বিষয় আছে। ইন্টারনেট কানেকশন দেওয়া তো শুধুমাত্র একটা ডিভাইস কেনার বিষয় না, তোমার হচ্ছে ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে, তারপরে মানে বাইরের দুনিয়ার সাথে কানেকশন যে নিবা, এই কানেকশনটা তো তোমার বাসা পর্যন্ত আনতে হবে, তাই না?
মানে আইএসপি যেই কাজটা তোমাকে করে দেয় ওটা তোমার নিজের করতে হবে। আইএসপি কিন্তু তোমরা তো জানো আইএসপি মানে তুমি যেই জায়গা যেই দোকান থেকে বা যেই জায়গা থেকে ইন্টারনেট কানেকশন নিছো ও কিন্তু আবার আরেকজন থেকে নিয়ে আসছে, ও আবার আরেকজন থেকে ব্যান্ডউইথ কিনে নিয়ে আসছে, ঠিক আছে। তো এইভাবে আর কি ভাগ হইতে থাকে। তো তুমি যদি চাও যে তুমি আইএসপি ছাড়াই ইন্টারনেট কানেকশন দিবা বাসায়, তাহলে তোমার এই যে একদম মেইন জায়গার থেকে কানেকশন নিয়ে আসতে হবে। আর আমাদের সব কানেকশন মেইনলি কন্ট্রোল করে জানো তো বিটিআরসি বলতেছি, বিআরটিসি তো বাস, বিটিআরসি। যে তোমরা শুনছিলা না এই 2024 সালের জুলাই মাসে শুনছিলা না যে বিটিআরসির অফিসে আগুন লাগছে, এর কারণে হচ্ছে বলা হয়েছিল যে ইন্টারনেট কেবল পুড়ে গেছে এবং ইন্টারনেট কানেকশন দেওয়া সম্ভব হচ্ছে না বিটিআরসির অফিস পুড়ে যাওয়ার কারণে, শুনছিলা? গত বছর জুলাইয়ে, গত বছরই তো, হ্যাঁ গত 2024 জুলাই। তো বিটিআরসি থেকে হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন গুলো আসে, ঠিক আছে। ওইখান থেকে হচ্ছে আমাদের লোকাল আইএসপি গুলো হচ্ছে ওইখান থেকে তার দিয়ে কানেকশন টেনে আনে, ঠিক আছে। হুম, বিটিআরসির ফুল ফর্ম কি? বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বাস টপোলজি পড়লাম, এরপরে আসো স্টার টপোলজি। হ্যাঁ, স্টার টপোলজি পড়ি। সো স্টার টপোলজি দেখতে হচ্ছে এরকম, এই যে এখন এটা যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে স্টার টপোলজি। এই স্টার টপোলজির চেহারাটা হচ্ছে এরকম যে এখানে মাঝখানে থাকে হচ্ছে একটা সুইচ বা হাব, এখানে একটা সুইচ থাকে বা হাব থাকে যার সাথে বাকি কম্পিউটারগুলো কানেক্টেড থাকে। ওই যে এটা তো একটু আগে দেখাইছি সুইচ হাব পড়ানোর সময়, দেখাইলাম না? ওই তো এটাই, ওটা হচ্ছে স্টার টপোলজি। এর সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে সহজে সরাই ফেলতে পারো, বা তুমি বাইরের থেকে নতুন করে একটা ডিভাইস সহজেই যুক্ত করতে পারো, ঠিক আছে। অসুবিধা কি? ওই যে হাব যুক্ত করলে একটা অসুবিধা থাকে, একটু আগে বলছিলাম যে হাব কি করে, কোনো একটা ডেটা যখন ওর কাছে আসে ও সবাইকে সেটা পাঠিয়ে দেয়, এটা একটা সমস্যা, ঠিক আছে। আর আরেকটা সমস্যা আছে যে মাঝখানের যে হাব বা সুইচ ও যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো টপোলজি তোমার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে রিং টপোলজি। রিং টপোলজি দেখতে হচ্ছে এই যে এরকম, এটা রিং টপোলজি। এখানে প্রত্যেকটা ডিভাইস পরে পাশের দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, হ্যাঁ ঠিক আছে, যে এরকম চক্রাকারে, এটাকে আমরা বলতেছি রিং টপোলজি। এখানে সমস্যা যেটা, এই কানেকশনটা অনেক স্লো হয়, কারণ এই যে আমার কোনো একটা ডেটা যদি অন্য কম্পিউটারে পাঠাই তো এটা একটা দেখো একটা চক্র ঘুরে আসে, এই কারণে একটা ঝামেলা, স্লো হয়ে যায়। এরপর আছে তোমার ট্রি নেটওয়ার্ক দেখতে এরকম, এই যে আমাদের যে ট্রি ওয়েবসাইট কাঠামো যেটা ছিল ওইটা অনেকটা ওইরকম, যে একদম উপরে একটা তোমার হচ্ছে হাব থাকে বা সুইচ থাকে বা একটা সেন্ট্রাল কম্পিউটার থাকে, ঠিক আছে। এটা হচ্ছে রুট হিসাবে কাজ করে, এর সাথে আরো কিছু হাব বা সুইচ কানেক্টেড থাকে, ঠিক আছে, এবং ফাইনালি নিচে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে। তো লেয়ারে কানেকশনটা থাকে আর কি। এরপরে আছে মেশ নেটওয়ার্ক। মেশ মানে হচ্ছে যে তোমার সবাই সবার সাথে কানেক্টেড, ঠিক আছে, এটা ম্যাশ হয়ে গেছে, এটা হবে মেশ। মেশ মানে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। হুম, আমাদের মেশ মানে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে, এই কানেকশনটা অনেক ফাস্ট হয়, কারণ তুমি যাকে ডেটা পাঠাতে চাচ্ছ তার সাথে ডিরেক্ট কানেকশন আছে তোমার, এই কারণে এটা অনেক ফাস্ট হয়, ঠিক আছে। আচ্ছা, মেশ টপোলজির ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, তোমার যদি এন সংখ্যক কম্পিউটার থাকে বা নোড থাকে, এই কম্পিউটারকে আমরা নোডও বলি, তাহলে মেশ টপোলজিতে তার যেই পরিমাণে লাগে তার সূত্র হচ্ছে n × n-2। তোমার কাছে যদি এন সংখ্যক কম্পিউটার থাকে মেশ টপোলজিতে, তাহলে তাদেরকে সংযুক্ত করতে তার লাগবে কতগুলা, n × n-1/2, ঠিক আছে। মেশ টপোলজি অনেক ফাস্ট হয়, এটা সুবিধা। তারপরে মেশ টপোলজিতে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে বাকিগুলোর উপরে ইফেক্ট পড়ে না। তাসলিমা ঠিক বলছো। আর হাইব্রিড যেটা আছে এটা হচ্ছে যে তোমার এই সবগুলোর একটা সম্মিলিত রূপ, বুঝতে পারছো, এই যে বাস, স্টার, মেশ, রিং, ট্রি, এই সবগুলো একসাথে কম্বাইন্ড হয়ে যদি থাকে তখন এটাকে আমরা বলবো হাইব্রিড। যেমন এখানে খেয়াল করো, এই হাইব্রিড যে চিত্রটা দেখানো আছে এখানে কি কি কানেকশন আছে একটু খেয়াল করো, আমরা একটু দেখি। এই যে এই পাশে একটা রিং টপোলজি আছে, এই যে এইটা একটা রিং, আবার এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এই যে এই দুইটা হচ্ছে তোমার রিং, এইটা একটা ট্রি। তো দেখতেই পারতেছো অনেক ধরনের টপোলজি একসাথে আছে, তো এটাকে আমরা বলবো হাইব্রিড।
আচ্ছা, আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে একটু পড়ি। ক্লাউড কম্পিউটিং হলো একটা ইন্টারনেট ভিত্তিক সেবা, যেখানে তোমরা কি করতে পারবা, রিসোর্স শেয়ার করতে পারবা, তারপরে কম্পিউটারের সেবাটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে নিতে পারবা। হ্যাঁ, তুমি কোথাও চাইলে ফাইল জমা করে রাখতে পারবা, এই যে ইত্যাদি, এই কাজগুলো তুমি এখান থেকে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে করতে পারবা। মানে এই এই জিনিসটা একটু চিন্তা করো যে আমরা যে গুগল ড্রাইভ ব্যবহার করি, তোমরা করছো না গুগল ড্রাইভ বা গুগল ফটোস, এটা যে আমরা অ্যান্ড্রয়েডে ব্যবহার করি, এখানে আমরা যে ফাইলগুলো রাখতেছি এটা তো অনলাইনে রাখতেছি, তাই না? অনলাইনে তো এটার ব্যাকআপটা থাকতেছে। তো এটা আসলে কই থাকতেছে চিন্তা করে দেখো তো, এটা কোনো না কোনো কম্পিউটারে থাকতেছে। ওই কম্পিউটারটা কি তোমার না? ওটা তোমার না, ওটা তো গুগলের আন্ডারে কম্পিউটারটা, তাই না? কিন্তু তুমি কিন্তু ফ্রিলি ইউজ করতে পারতেছো, ওইখানে তোমার ছবিগুলো রাখতে পারতেছো। তো এই যে যে সার্ভিসটা তুমি পাচ্ছ, এইটাকেই বলা হয় ক্লাউড কম্পিউটিং। মানে তুমি অন্যের কম্পিউটারকে কাইন্ড অফ ধার নিতেছো, ইন্টারনেটের মাধ্যমে অন্যের কম্পিউটার ব্যবহার করার জন্য তুমি ধার নিতেছো, ঠিক আছে? এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা মূলত তিন ধরনের হয়, এই যে পাবলিক, প্রাইভেট, হাইব্রিড। পাবলিক মানে হচ্ছে সবাই ইউজ করতে পারে, ওই যে গুগল ড্রাইভ যেটা বললাম। আর প্রাইভেট মানে সবাই ইউজ করতে পারে না, এখানে টাকা লাগে, টাকা দিয়ে কিনতে হয়। আর হাইব্রিড মানে কিছু পাবলিক, কিছু প্রাইভেট, মানে তুমি অল্প পরিমাণে হচ্ছে পাবলিক ইউজ করতে পারবা, বাট বেশি পরিমাণে ইউজ করতে গেলে টাকা দিতে হবে। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর সেবা তিন ধরনের হয়, এটা থেকে তোমাদের প্রশ্ন আসতো, হ্যাঁ, এইচএসসি তে কিন্তু প্রশ্ন আসতো এখান থেকে। হ্যাঁ, ইনফ্যাক্ট এগুলো সামনেও অনেক আসবে, দেখো এগুলো অনেক ইম্পর্টেন্ট। ক্লাউড কম্পিউটিং এর সেবা তিন ধরনের হয়, একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, একটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর একটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা। হ্যাঁ, একটা একটা করে বলি। অবকাঠামোগত সেবা, এই যে তুমি গুগল ড্রাইভ ইউজ করতেছো, এটা একটা অবকাঠামোগত সেবা। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, তুমি ফেসবুক ইউজ করতেছো, এটা একটা প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। সফটওয়্যার সেবা, হ্যাঁ, তুমি ধরো যে অন্যের বানানো সফটওয়্যার দিয়ে কোনো কাজ করতেছো, মানে যে আমরা যখন দেখবা যে উবারের ভেতরে, খেয়াল করো, উবারের ভেতরে যখন আমরা ম্যাপ দেখি, এই ম্যাপটা কিন্তু উবারের নিজের বানানো ম্যাপ না। উবারে কি করে জানো? উবার হচ্ছে গুগলের ম্যাপকে ধার নেয়, বা এই যে তুমি যখন পাঠাও ইউজ করো, বা তুমি যখন হচ্ছে কি বলে এই ফুডপান্ডে ইউজ করো, তখন তুমি যে ম্যাপটা দেখো, এটা কিন্তু ওই গুগলের ম্যাপটাই সে ধার করে নেয়, ঠিক আছে? তো এই যে সফটওয়্যার সেবাটা সে নিচ্ছে এখান থেকে, বুঝতে পারছো? ওকে, তাহলে এই ক্লাউড কম্পিউটিং এর সেবা তিন ধরনের আমরা দেখলাম। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য আছে তিনটা, এগুলো একটু দেখবা। সে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এইখানে কারো চাহিদা যদি অনেক ছোট হয়, সেই চাহিদাও সে এখান থেকে পূরণ করতে পারবে। আবার কারো যদি অনেক বড় পরিমাণে তোমার কম্পিউটিং সেবা লাগে, তাহলে সে এখান থেকে সার্ভিস নিতে পারবে, ঠিক আছে? মানে সবার জন্য এখানে সুবিধা আছে। অন ডিমান্ড, মানে যখন তোমার লাগবে তখন ইউজ করবা, যখন লাগবে না তুমি ইউজ করবা না, টাকা দিবা না। যখন লাগবে না তখন টাকা দিবা না, যখন লাগবে তখন টাকা দিয়ে কিনে ইউজ করবা। এই যে নিচে এটাই বলা আছে, পে অ্যাজ ইউ গো, যখন লাগে তখন টাকা দিবা, যখন লাগবে না তখন টাকা দেওয়া লাগবে না, ঠিক আছে? মানে তোমার ডিমান্ড যদি হয়, তোমার যদি প্রয়োজন হয়, তখনই তুমি টাকা দিয়ে ইউজ করবা, এইটাই সুবিধা। মানে সবসময়, মানে এই যে আমাদের ইন্টারনেট কানেকশনের মতো না, বা ডিশের বিলের মতো না, যে ধরো আমি টিভি দেখি নাই, তাও তো আমাকে বিল দিতে হচ্ছে, তাই না? এরকম তো বলতে পারবো না যে না, আমি এই মাসে টিভি দেখি নাই, আমি টাকা দিব না, তা তো না। কিন্তু এইখানে কিন্তু তা না, এইখানে তুমি যখন ব্যবহার করবা, শুধুমাত্র ওই সময় ব্যবহারের জন্যই তোমাকে টাকা দিতে হবে, ব্যবহার না করলে টাকা দেওয়া লাগবে না। ওকে, আমরা কিছু কোশ্চেন সলভ করে শেষ করি। তোমার হচ্ছে এখানে বলা হচ্ছে কোনটা ওয়াইফাই স্ট্যান্ডার্ড। ওয়াইফাই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা দেখছি, আইট্রিপলি স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাইয়ের জন্য 802.11, আর তোমার ব্লুটুথের জন্য হচ্ছে 802.15, ওয়াই ম্যাক্সের জন্য 802.16। রেডিও এবং টেলিভিশন সম্প্রচারে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়? একটু চিন্তা করে দেখো তো, এটা তোমার রেডিও আর টেলিভিশনে কি করা হয় বলো তো? প্রথমত ফুল ডুপ্লেক্স বলতেছি, সিমপ্লেক্স ট্রান্সমিশন করা হয়, কারণ এখানে রেসপন্স দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সিমপ্লেক্স, সিমপ্লেক্স যেই জায়গায় আছে ওই জায়গাগুলো আমরা একটু মার্ক করি। আচ্ছা, সিমপ্লেক্স, বাট এখানে কি ইউনিকাস্ট কানেকশন হয়, মানে 1 to 1 কানেকশন হয় না, 1 to all। তাহলে যে সিমপ্লেক্স ও ব্রডকাস্ট। এরপর খেয়াল করো, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা কি বলি? আজকে দেখছিলাম, কি বলি বলতো? ডিজিটালকে অ্যানালগ, অ্যানালগকে ডিজিটাল, এটাকে আমরা বলি হচ্ছে তোমার মডুলেশন। আর ডিজিটালকে অ্যানালগ, এটাকে আমরা বলি হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশন, বুঝতে পারছো? ডিজিটালকে অ্যানালগ, এটাকে আমরা বলি হচ্ছে ডিমডুলেশন, ঠিক আছে? 3 নম্বরের অ্যান্সার ধরতে পারছো সবাই?
ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এরপরে যেটা আছে, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত দেখলাম। কম্পিউটারের প্রসেসরের গতি মাপা হয় যে এককে, হ্যাঁ, কম্পিউটারের প্রসেসরের গতি মাপা হয় হচ্ছে গিগাহার্টজ এককে, ঠিক আছে। এরপরে আছে নিচের কোনটি কম্পিউটার নেটওয়ার্ককে ডেটা ট্রান্সমিশনের, সরি, নিচের কোনটি কম্পিউটার নেটওয়ার্কের ডেটা ট্রান্সমিশনের একটি সাধারণ পদ্ধতি? একটু চিন্তা করে দেখো তো। কম্পিউটার নেটওয়ার্কে আমরা সাধারণত তারের মাধ্যমে কি করি? ডেটা ট্রান্সমিট করি। আর এই যে ইথারনেট, এটা কিন্তু একটা তারেরই নাম, এটা একটা তারেরই নাম, বা তারের মাধ্যমে কমিউনিকেশনের একটা নাম হচ্ছে ইথারনেট, ঠিক আছে। সো এটা হচ্ছে ইথারনেট হবে, বুঝতে পারছো? ইথারনেট। এরপর খেয়াল করো, পরের যে প্রশ্নটা আছে সেখানে বলা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? একটু চিন্তা করে দেখো তো। করিম বলছো প্রথম গুলায় ডিইউ এই ইউনিট কেন দেয়? ওই যে বললাম আগে আসতো পরীক্ষা, আগে আসতো কোশ্চেন। তোমাদের দিতে হবে না, আমি জাস্ট কিছু স্যাম্পল কোশ্চেন নিছি। এখন ধরো তোমাদের যেই সব জায়গায় আইসিটি কোশ্চেন আসবে ওইখান থেকেই যদি শুধুমাত্র কোশ্চেন নেই, তাহলে দেখা যাবে আমরা অল্প কোশ্চেন 2-3টা সলভ করতে পারবো। আমরা বি ইউনিটেরও কিছু কোশ্চেন দেখতেছি, বি ইউনিটে তো তোমরা পরীক্ষা দিবা না, বাট একটা আইডিয়া হবে আর কি, ভার্সিটিতে টিচাররা কি টাইপের আইসিটি কোশ্চেন দেয়। সব যে তোমার ইউনিটে আসবে বা তোমার ইউনিটের আসা প্রশ্ন তা না, বাট আমরা একটা আইডিয়া পাবো। ওকে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? একটু চিন্তা করে দেখো তো। কম্পিউটার থেকে প্রিন্টারে যখন ডেটা পাঠাও তখন কি সেখানে কোনো রেসপন্স আসে? হ্যাঁ, রেসপন্স আসে না? আসে না। তাহলে এটা একটা সিমপ্লেক্স। একটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে কি ব্যবহৃত হয় বলো? আমরা বিশ্ববিদ্যালয়ে যখন একটা নেটওয়ার্ক তৈরি করি ওইটাকে কি বলা হয়? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, বা সংক্ষেপে বলা হয় ক্যান। এই যে অপশন বি। তারপরে এনআইসি নিচের কোনটার সাথে যুক্ত? একটু চিন্তা করে দেখো, এনআইসি এটার মানে কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা হচ্ছে ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত, এই কারণে এটাকে ল্যান কার্ডও বলা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ডও বলা হয়, ঠিক আছে। তারপর হটস্পট কি? এই দেখো হটস্পট, হটস্পট মানে কিন্তু হচ্ছে তোমার উত্তপ্ত এলাকা না, কেউ ওই যে সরাসরি ট্রান্সলেশন করে দিও না। হটস্পট মানে হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের ব্লুটুথ, তারপরে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এইগুলা এই ধরনের ওয়্যারলেস টেকনোলজিকে আমরা একসাথে হটস্পট বলি। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। এই যে অপশন সি, কেউ আবার ভুলে অপশন এ দাগায় ফেলো না, এটা হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। এরপরে ইয়াহু কোন ধরনের ক্লাউডের উদাহরণ? ঠিক আছে, এখানে আমাদের পরের যে প্রশ্নটা আছে যে ইয়াহু কোন ধরনের ক্লাউডের উদাহরণ? ইয়াহু, ইয়াহু হচ্ছে তোমার কোন ধরনের ক্লাউড বলো তো? একে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারি নাকি প্রাইভেট? বলো। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ইয়াহুতে দুই ধরনের সেবাই দেওয়া হয়, প্রাইভেট পাবলিক, মানে বলতে পারো যে এটা অনেকটা হাইব্রিডের মতো। হ্যাঁ, অনেকটা হাইব্রিডের মতো, মানে দুই ধরনের সেবাই আছে। টাকা দিলে হচ্ছে তুমি একটু বেটার পাবা, সেবা পাবা, আর টাকা না দিলে ফ্রি যেটা পাবা সেটা খুব বেশি ভালো না, খুব বেশি ওইখানে রিসোর্স তুমি রাখতে পারবা না, ঠিক আছে, বা খুব বেশি রিসোর্স ইউজ করতে পারবো না। সো বলতে পারো যে দুই ধরনের সেবাই একসাথে দেওয়া হয়, পাবলিক প্রাইভেট, এই কারণে এটাকে আমরা হাইব্রিডের আন্ডারে রাখতে পারি, ঠিক আছে। এরপরে খেয়াল করো কিভাবে আন্তঃমহাদেশীয়, আচ্ছা আমাদের খুব বেশি নাই, কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? তো এটার উদাহরণ, এটার অ্যান্সার হচ্ছে যে সমুদ্র তলদেশের নিচে দিয়ে, হ্যাঁ, সাবমেরিন কেবল দিয়ে। এরপরে খেয়াল করো কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের ধরন যাকে স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলা হয় সেটা কি? মানে যেখানে বেসিক্যালি স্টার্ট আর স্টপ বিট রাখা হয়। স্টার্ট স্টপ বিট কোথায় রাখা হয়? স্টার্ট স্টপ বিট রাখা হয় কই বলো তো? এই যে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে একটু মনে করে দেখো, আমাদের অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে ওই ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট আর শেষে একটা স্টপ বিট রাখা লাগে। এরপরে খেয়াল করো সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ঠিক আছে, এই যে সাধারণ জ্ঞান টাইপের কোশ্চেন, এটা হচ্ছে যে আমাদের ডাক ও টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয়। তারপরে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ আজকেই পড়াইছি, ডেটা প্রবাহের হার বা ডেটা ট্রান্সফার রেট।
তারপরে ফোন কল সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত, আজকে পড়াইছি না, মার্ক করে দিয়েছিলাম কিন্তু 0.5 MBps, তাই না? এটাই ছিল না? একটু বলো তো, নাকি আমি ভুল করলাম? ফোন কল কি 0.5 MBps ছিল না? তোমাদের কি মনে আছে না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, সো এই যে কিছু কিছু এরকম চলে আসে মুখস্থ জিনিস। এরপরে হচ্ছে ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে আমরা কি বলি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই যে প্যান। তারপরে কোনটি গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না? কোনটি গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না? একটু চিন্তা করে দেখো তো কোনটা হবে। কোনটা গেটওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করে না? আজকে দেখলাম না। আজকে দেখলাম তো, বলো বলো বলো। এই দেখো, ভুলে গেছো, একটু দেখাই। এই যে, দেখো দেখো, আমাদের এই যে এখানে গেটওয়ে ছিল, এই যে দেখো, গেটওয়ে কি করে তোমার, এই যে ল্যান ম্যান ওয়ান এইগুলাকে সংযুক্ত করে, এই যে দেখো ল্যান ম্যান ওয়ান এইগুলাকে সংযুক্ত করে ওয়ান তৈরি করে। তাহলে কি বুঝলা? ল্যান ম্যান ওয়ান এইগুলাকে সংযুক্ত করতে পারে। তাহলে আমাদের অপশনে কি চাইছে? কোনটাকে সংযুক্ত করে না? ইন্টারনেট। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এরপরে খেয়াল করো, কম্পিউটারের ডেটা ব্লক আকারে ট্রান্সমিট করাকে কি বলা হয়? পড়ছি না আজকে, অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিট করা, আর ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করাকে আমরা বলি হচ্ছে তোমার সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। কই আছে? এই যে অপশনে। এরপরে দেখো, ওয়াকি টকি কি ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ? বলো, ওয়াকি টকি। ওয়াকি টকি কি হবে? হ্যাঁ, হাফ ডুপ্লেক্স। ভেরি গুড। ওকে, তো আমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের যেমনটা বলছি যে নামাজের আগে আমাদের ক্লাস শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, ঠিক আছে? এছাড়া আরো ক্লাস আছে আমাদের, আরো সামনে আরেকটা ক্লাস আছে। সো কোশ্চেন থাকলে জমায় রাখবা, নেক্সট ক্লাসেও সেটা অ্যান্সার করতে পারি। আর আজকে যদি ইমিডিয়েট তোমাদের কোনো কোশ্চেন থাকে, এটা যে তোমার ক্লাস রিলেটেড হতে হবে নট নেসেসারি, তোমার ক্লাসের বাইরেও যদি মনে হয় যে ভাইয়া এই ভার্সিটিতে এইটা আছে কি না, বা কিভাবে কি করলে ভালো হয়, এরকম কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো আমাকে, ঠিক আছে? ওকে, তেমন কোনো কোশ্চেন দেখতে পারতেছি না, মানে সবারই মনোযোগ নাই আর কি, মানে ই হয়ে গেছে, ক্লাস টাইম বেশি হয়ে গেছে, মাথা গরম আর কি। ওকে, ঠিক আছে। সো তোমাদেরকে আর প্যারা দিতে যাচ্ছি না, তোমরা লিভ নিতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।